আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ফ্রন্টার্সের পক্ষ থেকে বৃহস্পতিবারের প্রথম আলোতে স্বাগত। আজকে ২৭শে নভেম্বর ২০২৫ আমরা পড়ছি প্রথম আলো। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে নির্বাচন এবং এই নির্বাচনে ১২,৭৬,৯৫,১৮৩ জন মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, প্রায় ১৩ কোটি। এই সংখ্যাটি মনে রাখতে পারেন। এবং সারা দেশে ভোটকেন্দ্র রয়েছে ৪২,৭৬১টি। এই ভোটকেন্দ্রের নিয়ন্ত্রণে থাকবে ১ লাখের অধিক সেনাবাহিনী। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় জনবহুল শহর ঢাকা বিশ্বের, এবং ২৫ বছর আগে ঢাকার অবস্থান ছিল নবম। বর্তমানে শীর্ষ অবস্থান করছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, এবং সেখানে ৪,১৯,০০,০০০ মানুষ বসবাস করে। তো খুব রিসেন্টলি ভূমিকম্প জিনিসটা থেকে আমার মনে হয় ৫০তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন থাকবে। এবং আপনারা জানেন যে ২০২৫ সালে সবচেয়ে যেটি অধিক মাত্রার ভূমিকম্প সেটা ৪.৮ মাত্রার ভূমিকম্প, এটি হয়েছে রাশিয়ার কামচাটকায়। আর বাংলাদেশে যে ভূমিকম্পটি হয়েছে তার মাত্রা ছিল 5.7, এবং এটির উৎপত্তিস্থল কোথায় একটু কমেন্ট সেকশনে জানান। আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে প্রবাসীরা, এবং ৩২,৮১১ জন প্রবাসী নিবন্ধন করেছে। আমাদের প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলছেন, নির্বাচন আস্তে আস্তে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে সমস্যাগুলো রয়েছে সেগুলো পুরোপুরি ঠিক হয়ে যাবে, এবং নির্বাচন ঠেকাতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তো এই ছিল তথ্য। আপনারা দেখেন ৫০তম বিসিএস এর সার্কুলার প্রকাশিত হয়েছে, এবং আশা করা যাচ্ছে ৩০শে জানুয়ারি এই বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং আগামী বছর নভেম্বরের আগেই চূড়ান্ত ফলাফল প্রকাশ পাবে। তো আপনাদেরকে কিছু তথ্য ব্রিফ করি। একটি গুরুত্বপূর্ণ সভ্যতা যেটি ইনকা সভ্যতা, বর্তমান অবস্থান পেরুতে, এবং এই সভ্যতা দক্ষিণ আমেরিকার সম্মিলিত একটি সভ্যতা যার অবস্থান আন্দিজ পর্বতমালায়। এটাকে আন্দীয় সভ্যতা বলা হয়, এবং এর শ্রেষ্ঠ নিদর্শন মাচু পিছু। ঠিক আছে, এই জায়গাটির নাম মনে রাখবেন কারণ এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্তর্ভুক্ত। আর এই ইনকা সভ্যতার মানুষজনই প্রথম সেচ পদ্ধতির আবিষ্কার করে। ঠিক আছে, তো এই তথ্য আপনারা মনে রাখতে পারেন। বিভিন্ন পরীক্ষায় সভ্যতা থেকে প্রশ্ন এসে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন একটি অভিমত বিশ্লেষণ কলাম এসেছে। এটি বিশেষ সাক্ষাৎকার এসেছে মাইকেল এস স্টেকলার, যিনি একজন ভূতত্ত্ববিদ। তিনি বলছেন, ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের ঝুঁকি কমায়। এ কথাটি ঠিক নয়। আমরা মনে করি এই ভূমিকম্পটি মেগাথ্রাস্টের উপর বা এর সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়, তাই এটি বড় ভূমিকম্পের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করছে না। বর্ষার সময় অগভীর দুর্বল পলল, বিশেষ করে বালু, তরলের মতো হয়ে যেতে পারে এবং শক্তি হারাতে পারে। এটি এই ভূমিকম্পের সময় ঢাকার ভবনগুলো সামান্য হেলে দেওয়ার কারণ হতে পারে। ভবিষ্যতে মেগাথ্রাস্ট বা বড় চ্যুতির জায়গায় বড় ভূমিকম্প হতে পারে। আগামী কয়েক বছরের মধ্যে আবার নাও হতে পারে। আমরা সবাই আশা করি এটি দেরিতে হবে। পুরনো ভবনকে ভূমিকম্প সহনীয় করতে উন্নত করা অনেক ব্যয়বহুল, কিন্তু নতুন ভবনের ক্ষেত্রে খরচ খুব বেশি না বাড়িয়েই তা আরও শক্তিশালী করা সম্ভব। ডায়াবেটিস নিয়ে প্রত্যেকদিন কথা বলি। এটিকে বহুমূত্র রোগ বলা হয়ে থাকে। আপনার বডিতে যখন অগ্নাশয় থেকে ইনসুলিন প্রোডাকশন কমে যায়, তখন শর্করার যে লেভেল বেড়ে যায়, এটা ডায়াবেটিস। পড়ে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বে বাংলাদেশে ধান উৎপাদনের অবস্থান তৃতীয়, এবং আমরা কিন্তু পাট রপ্তানিতে প্রথম। ইলিশ উৎপাদন আমরা প্রথম। আর ধান উৎপাদনের শীর্ষে রয়েছে ভারত, এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। আর বাংলাদেশ আলু উৎপাদনে রয়েছে সপ্তম। তেলাপিয়া উৎপাদন চতুর্থ। তো এই তথ্যগুলো ইম্পর্টেন্ট, তাই রাখা। যারা যারা দেখছেন একটু লাইক করে দেবেন ভিডিওটা। তো আমরা আমাদের আজকের মতামত কলাম পড়ব। সেলিম জাহান অর্থনীতি বিষয়ে একটি কলাম লিখেছেন। তিনি বলছেন যে আমাদের পরে দেনা শোধাবার ভার, মানে গত সরকার এমন কিছু কার্যকলাপ করে গেছে যে এখন আমাদের উপর অনেক বড় একটা বোঝা তৈরি হয়েছে। দেখেন, দেশের প্রতিটি মানুষ গড়ে বছরে ৭,৫০০ টাকার মতো সুদ পরিশোধ করেন। বুঝতে পারছেন সংখ্যাটা আসলে কত বড়? তো প্রায় ৪ বছর আগে ডলারের যে দাম ছিল সেটি ৮৪ টাকা, কিন্তু আজ ১২৩ টাকায় ঠেকেছে। এবং এটা আমাদের জন্য অনেক
উদ্বেগের জন্ম দিচ্ছে এবং তিনি কিছু পরামর্শ দিয়েছেন যে রপ্তানি বৈচিত্র্যকরণ ও আমদানি যুক্তিকরণের জন্য নীতিমালা গ্রহণ করলে সরকার বৈদেশিক মুদ্রার মজুদ বাড়বে এবং স্থিতিশীল হবে, সম্পদ আরও বাড়বে। সে ব্যাপারে বিদেশ থেকে শ্রম আয় প্রাপ্তির ব্যাপারে সক্রিয় ব্যবস্থা নিতে হবে। সৈয়দ আব্দুল হাদী লিখেছেন, তিনি বলছেন যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই কথাটি সম্ভবত দ্বিজেন্দ্রলাল রায়ের। তিনি বলেছেন, দেখেন, স্বল্পমেয়াদী কসমেটিক সমাধানের চেষ্টা না করে দীর্ঘমেয়াদী সমাধানের চেষ্টা করতে হবে এবং আমাদের জাতীয় সমস্যার মূল। তো আমাদের দেশে আসলে অনেক বড় বড় ধরুন 5 বছরের যদি কোনো গভর্নমেন্ট আসে, তারা 5 বছরের জন্য পরিকল্পনা নিয়ে থাকে। পরবর্তী ধরেন 15, 20, 50 বছরের যে পরিকল্পনা, সে বিষয়ে আমার মনে হয় যে খুব একটা ভাবে না। তো এই বিষয়টি এখানে বলা হচ্ছে। মুক্ত দেশ না হয়েও চীন কীভাবে উদ্ভাবনে এগিয়ে। শি জিনপিং বলেছেন যে চীনের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিকে কেউ থামাতে পারবে না। এটা সত্য হবে কি না ভবিষ্যতে জানা যাবে, কিন্তু একটা বিষয় নিশ্চিত, সেটি হলো পশ্চিমা গণতন্ত্রগুলো আরও ধরে নিতে পারে না যে তারা এমনি এগিয়ে থাকবে। তো গত শতক থেকে আপনার চীন কিন্তু অর্থনীতিতে অনেক উন্নত করেছে এবং তারা এখন খুব ভালো একটা অবস্থানে আছে। বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও তাদের অর্থনৈতিক ব্যবস্থা এখন অনেক বেশি শক্তিশালী। রাশিয়ার নথি থেকে তৈরি মার্কিন শান্তি পরিকল্পনা, আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার যুদ্ধ বন্ধ হবে এবং ইভেন রাশিয়ার সাথে অনেক দফা আলোচনা করেছে। রিসেন্টলি রাশিয়া থেকে 28 দফা হচ্ছে একটি শান্তি পরিকল্পনার খসড়া হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়েছে। সেখানে কিছু কাটছাট করেছেন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তিনি এখানে আপনার এই 28 দফা থেকে 20 দফা এনেছে, যাতে কিয়েভ হচ্ছে আপনার রাজি হয় এবং ইউক্রেনের আত্মমর্যাদা কিছুটা হলেও অক্ষুণ্ণ থাকে, তাদের সার্বভৌমত্ব যেন কিছুটা হলেও থাকে। তো এই জন্য হচ্ছে দেখা যাক এখন। তবে বিষয়টা হচ্ছে যে মস্কোর চুক্তি না হলে, মস্কো বান্ধব চুক্তি না হলে হচ্ছে যুদ্ধ চলবে। তো আমরা খুব ভালোভাবে দৃষ্টি রাখছি যে চুক্তিটা আসলে কবে হয়, কারণ ওই তারিখটা আসলে সামনে পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের সবচেয়ে বড় বন্দর হচ্ছে চট্টগ্রাম বন্দর, আপনারা মনে রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের প্রায় পত্রিকার সর্বশেষ অংশে চলে এসেছি। যারা যারা ভিডিওগুলো দেখেছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন বেশি বেশি, যাতে আমরা এই ধরনের ভিডিও আনতে পারি। কারণ দেখা যাচ্ছে অনেক সময় স্বল্পতা থাকলেও আপনাদের জন্য ভিডিওগুলো বানিয়ে থাকি। তো সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।